মানুষের সততা কি অনৈতিকভাবে পয়সা নেওয়া বা না নেওয়ার উপর নির্ভর করে শুধু? সৎ মানুষের সংজ্ঞা কি ওই একটাই? ট্রাইবাল আর ফোক আর্ট সংগ্রহের ঝোঁক পিনাকির বরাবরের, আর এই ঝোঁকের বশেই সে স্থানচ্যুত করল চতুর্ভুজা দেবীকে। কিন্তু দেবী চতুর্ভুজা যে জঙ্গলেই থাকতে চান, কি হবে এরপর? বিভা ক্যাফের আজকের নিবেদন সেরা ভূতভূতুম 2018 সংকলন থেকে নেওয়া সৌমিত্র বিশ্বাসের লেখা অলৌকিক গল্প হাসি। আজকের গল্প পাঠে সায়ক আমান, গল্পের সূত্রধার তমাল, বিভিন্ন চরিত্রে পূজা, তমাল, দেবাশিস এবং দেবদত্ত, সম্পাদনায় সায়র, প্রযোজনা ও পরিবেশনায় বিভা পাবলিকেশন। শুনবেন সৌমিত্র বিশ্বাসের লেখা গল্প হাসি। মোট 44টা সিঁড়ি ভেঙে পাহাড়ের মাথায় উঠে হাঁপাচ্ছিল বটে, কিন্তু তারপরেই রিসেপশনের খোলা জানলা দিয়ে ভেতরে ঢুকে প্রকৃতি দেবী ওদের চোখে মায়া কাজল মাখিয়ে দিয়েছিলেন। সামনে আকাশের গায়ে মেঘ এবং দলমা পাহাড়ের সিলুয়েট, আর নিচে চোখ ফেরালে দৃষ্টি আটকে যাচ্ছে সবুজ বনানীতে। এখান থেকে দেখলে কে বলবে যে পুরুলিয়া নাকি খুব রুক্ষ শুষ্ক একটা জায়গা, আর যে পাহাড়ের মাথায় রিসর্টটা সেটা হয়তোবা অযোধ্যা পাহাড়েরই একটা শাখা। বিরাট বিরাট পাথরের ফাঁকে যেখানেই খানিকটা সমতল জায়গা পাওয়া গিয়েছে, রিসর্টের মালিক সেখানেই একটা করে কটেজ তুলে দিয়েছেন। ফলে ঘরগুলো পাশাপাশি হলেও মাঝখানে বেশ অনেকটা ব্যবধান, আর সেই ব্যবধানটুকু অযত্নে লালিত ঝোপ, বুনো ফুল আর বড় বড় পাথরে ভর্তি। যত্ন করে বাগান করলে এই বন্য সৌন্দর্যটা ফুটত না। রিসেপশনের ম্যানেজার 3 জনের হাতে 3টে চাবি দিয়েছিলেন। সেগুলো নিয়ে আবার গোটা 15 ধাপ নিচে নেমে এসে ওদের থাকার ব্যবস্থা। ঠিক মাঝখানে বড় কটেজটা পছন্দ হয়েছিল পিনাকির। ওর বাঁদিকে তটিনী আর ডান দিকের কটেজে বিতান এবং রাজা। তটিনী, রাজা আর বিতান 3 জনেই পিনাকির সহকর্মী হলেও যেহেতু বয়সে ছোট, তাই ওরা পিনাকিদা বলেই ডাকে, আর পরিবর্তে পিনাকি ওদের তুই তোকারি করে। ওদের অজস্র আবদার পিনাকির কাছে, আর পিনাকিও হাসি মুখেই সেসব মেটানোর চেষ্টা করে। সকাল থেকে খুবই ধকল গিয়েছে। কাল রাতের এই খবর এসেছিল যে ফ্যাক্টরি থেকে মাল বের করার পরে পুরুলিয়া আর বলরামপুরের মাঝামাঝি রাস্তায় ট্রাক থামিয়ে আসল প্যাকেটগুলো নামিয়ে 2 নম্বরই প্যাকেট তুলে দেওয়া হবে। সেই নিয়ে ট্রাক চলে যাবে ঝাড়খণ্ডের দিকে, আর আসল প্যাকেটগুলো চোরা বাজারে বেশি দামে বিক্রি হয়ে যাবে। হাতে সময় এত কম যে বেশি লোকজন নেওয়া যায়নি। তাছাড়া বেশি লোকজন নিলে খবর ফাঁস হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। কাজেই সামনে কেবল বিতান, রাজা আর তটিনীকে পেয়ে ওদের নিয়েই পিনাকি ভোর 4:30 নাগাদ দুর্গাপুর থেকে বেরিয়ে 7:30টার মধ্যে পুরুলিয়া পৌঁছেছিল। তারপর শুরু হয়েছিল অন্তহীন প্রতীক্ষা। কিন্তু যে কোনো কারণেই হোক, ইনফর্মার যে ট্রাকের নম্বর ওদের দিয়েছিল সেটা আসেনি। সম্ভবত কোনোভাবে ওদের আবির্ভাবের খবর পেয়ে গিয়ে হয় দিন পিছিয়ে গেছে, নইলে অন্য ট্রাক। যদি দিন পিছিয়ে থাকে তাহলে আগামীকাল বা পরশুর মধ্যেই আসার একটা সম্ভাবনা থেকে যায়।
কেননা ওরা ধরে নেবে যে পিনাকিরা ব্যর্থ হয়ে আজই ফিরে যাবে। অতএব পিনাকি ঠিক করে নিয়েছিল যে এখানেই কোথাও থেকে যেতে হবে। তবে ওরা যে সরকারি দপ্তর থেকে আসছে সেটা কোথাও জানানো যাবে না। এমনকি সরকারি গাড়িও আনেনি, একটা সাধারণ গাড়ি ভাড়া করে টুরিস্ট সেজে এসেছে। থাকার জায়গা খুঁজতে গিয়ে মাঠার একটু ভেতরে পাহাড়ের গায়ে এই রিসর্টটা বেশ পছন্দ হয়েছিল। আর সপ্তাহের মাঝখানে বলে গোটা রিসর্ট মাছি তাড়াচ্ছে, কাজেই অনায়াসে জায়গা পাওয়া গেল। তবে কটেজ তিনটে নামেই পাশাপাশি, নইলে একটা থেকে অন্যটায় যেতে গেলে খানিকটা সিঁড়ি নেমে আবার কিছুটা উঠে যেতে হয়। প্রত্যেকটা কটেজে গ্রিলের গেট খুলে একটা গ্রিল লাগানো বারান্দা, তারপরে ঘরের দরজা। ওই বারান্দায় দাঁড়ালেও সেখান থেকে অন্য দুটো কটেজ দেখা যায় না, হয় মাঝখানে পেল্লায় পাথর, নইলে ঝোপ। সামনে খোলা দিগন্ত আর মেঘ নিভ দলমা। ঘর থেকে বেরিয়ে পাথরে পা রেখে খানিকটা গেলে আবার সেই ওপরে ওঠার কালান্তক সিঁড়ি, রিসেপশন আর ডাইনিং। আরে বাস, এটা দারুণ তো। এই দেখুন দেখুন পিনাকিদা, ঠিক ছড়ানো পদ্মের মতো। বলে তটিনী যে পাথরটা দেখালো সেটার নিচে এমনভাবে একটার উপর আরেকটা পাথর রাখা যে একটা প্রাকৃতিক সিঁড়ি তৈরি হয়ে গিয়েছে। তটিনী এখনই তড়বড় করে তার উপরে উঠতে চাইছিল, কিন্তু সারা দিনের ঘোরাঘুরিতে সকলের পেটে আগুন জ্বলছে। ফলে একসময় ওকে পাথর থেকে নামিয়ে ডাইনিংয়ের দিকে পা বাড়ালো পিনাকিরা। কিন্তু ওই বিকেলে ডাল ভাত খাওয়ার ইচ্ছা কারোরই হয়নি। পরোটা, তরকারি, তারপরে চাই যথেষ্ট তৃপ্তিদায়ক। কিন্তু তাও কেমন একটা অস্বস্তি বোধ করছিল পিনাকি। অবশ্য অস্বস্তি না ছটপটানি সেটা নিজেও ধরতে পারছিল না। কেবলই মনে হচ্ছিল ঘরে ফিরে গিয়ে ব্যাগটা খুলে জিনিসটা বের করে। তখন তো তাড়াহুড়োয় পকেটে ঢোকাতে গিয়ে ভালো করে দেখতে পারেনি। যতক্ষণ না দেখছে ততক্ষণ ছটপটানি কাটবে না। খাওয়া শেষ করেই বিতান আর রাজা নিজেদের ঘরে ঢুকে পড়ল। তটিনী ওদের সঙ্গে নিচে নামেনি। ডাইনিং হলের পেছনেই খানিকটা জায়গা পরিষ্কার করে একটা ছোট পার্ক মতো করা ছিল। দোলনা আর স্লিপ ছাড়া বেশ কটা বসার চেয়ার। তটিনী চলে গেল সেখানে। নিজের মনে কিছুক্ষণ এলোপাথারি ঘুরল আর থেকে থেকেই সেলফি। পিনাকির ইচ্ছা ছিল ঘরে ফিরে আসবে। জিনিসটাকে না দেখা অবধি স্বস্তি পাচ্ছে না। কিন্তু তটিনী ছাড়ার পাত্রী নয়। বিতান আর রাজা ঘরে গেলে যাক, পিনাকিদাকে ওর সঙ্গেই থাকতে হবে। কাজেই সেই পার্কে গোল বেদিতে বসে পিনাকি যখন খুব মন দিয়ে দলমা পাহাড়ের পেছনে সূর্যটাকে হারিয়ে যেতে দেখছিল, তখন একটা ধারে দাঁড়িয়ে তটিনী রিসর্টেরই একজন কর্মচারীর সঙ্গে কথা বলছিল। তারপর ইশারায় ডাকলো পিনাকিকে। শুনুন না, নিচে একটা ঠাকুরের থান আছে, দেখতে যাবেন? ঠাকুরের থান শুনেই বুকটা ধক করে উঠল পিনাকির। প্রবল বেগে ঘাড় নেড়ে নিজের অনিচ্ছা প্রকাশ করল। তাহলে আমি দেখে আসি একটু, ঘোষণা করল তটিনী। এই একদম না, দৃঢ় গলায় বলল পিনাকি। এই অন্ধকারে তুই কোথায় যাবি? কিছু হবে না, এই তো ও নিয়ে যাবে, যাই না। না বললাম তো। তাছাড়া তোর আবার দেবতী যে এত ভক্তি হলো কবে থেকে? মুখটা করুণ করল তটিনী। যাই না, কি হবে গেলে? না, এই অন্ধকারে বাইরে যাবি না। ধুত, সবেতেই খালি না না করে। মুখ ভার করল তটিনী। গেলে কি হবে? শেষ অবধি পিনাকি আপত্তিটা আঁকড়ে থাকতে পারল না। কেননা সকাল থেকেই মনমরা হয়েছিল মেয়েটা। আসলে আজ মাকে ডাক্তার দেখানোর ছিল বলে ও আসতেই চাইছিল না, কিন্তু পিনাকির কথা অগ্রাহ্যও করতে পারেনি। ফলে মুখ দেখে বোঝাই যাচ্ছিল একটা চাপা টেনশন রয়ে গিয়েছে ভেতরে। রাস্তার ধারে অপেক্ষা করতে করতেই বারবার ফোন করছিল বাড়িতে। তারপর একটা সময়ে মুখটা উদ্ভাসিত দেখে পিনাকি জিজ্ঞেস করেছিল, কি খবর রে?
তটিনী ঘাড় নেড়ে বলেছিল, সব ঠিক আছে। কাজেই এখন যদি মেয়েটা লাফিয়ে বেড়াতে চায় তাহলে আটকে রাখাটা অনুচিত, কেবল হুঁশিয়ার থাকলেই হলো। কাজেই বলল, যা খুশি করকে যা, কিন্তু তাড়াতাড়ি ফিরবি। সেই ছেলেটার হাত ধরে টাল সামলাতে সামলাতে তটিনী নেমে গেল ঢাল বেয়ে। আর পিনাকি নেমে এলো ঘরে। বুকটা ভীষণই ধুকপুক করছে। কোন ঠাকুরের থানে গেল ওরা? দরজা বন্ধ করে দিয়ে ব্যাগটা খুলল। ট্রাকের জন্য অন্তহীন প্রতীক্ষা করতে করতেই শারীরিক প্রয়োজনে ঝোপের পেছনে যেতে হয়েছিল। যেহেতু সঙ্গে তটিনী রয়েছে, তাই যতটা সম্ভব জঙ্গলের গভীরে ঢুকেছিল পিনাকি। আর সেখানেই দেখেছিল গাছের তলাটা পাথর দিয়ে বাঁধানো, খুব সম্ভবত কোনো দেবতার থান। তার উপরে অনেকগুলো মাটির ছোট ছোট ঘট, হাতি আর ঘোড়া রাখা ছিল। এগুলো আদিবাসীদের গ্রামগঞ্জে ঘুরলে প্রায়ই চোখে পড়ে, বিশেষ করে পুরুলিয়া বাঁকুড়া অঞ্চলে। কিন্তু ওর সঙ্গেই আরেকটা যে মূর্তি দাঁড় করানো ছিল, সেটা দেখে লোভ সামলাতে পারেনি পিনাকি। এমনিতেই ওর ট্রাইবাল আর ফোক আর্ট সংগ্রহের ঝোঁক আছে। চাকরির সুবাদে যেখানে যেমন জোগাড় করতে পারে নিয়ে আসে। কিন্তু এরকম একটা জিনিস শুধু ওর কেন, চেনা জানা কারোরই সংগ্রহে নেই। উত্তেজনায় পিনাকির বুক ডিপ ডিপ করছিল তখন। চারপাশে জনমানব নেই, কেবল ঝিঝির এক টানা শব্দ। রুমালে মোড়া চতুর্ভুজা নগ্না দেবীকে বের করে টেবিলের উপরে রাখল পিনাকি। এত সুন্দর এবং নিখুঁত যে চোখ সরাতে পারছিল না। ডান দিকে ওপরের হাতে উদ্যত তলোয়ার আর নিচের হাতে একটা পাত্র। বাঁদিকে উপরের হাতে অভয় মুদ্রা আর নিচের হাত বরদান করছে। গলায় নরমুণ্ডের মালা, মাথায় চুলগুলো উঁচু হয়ে মুকুট, আর সেখানে আধখানা চাঁদ। কোন দেবী তা বোঝা যাচ্ছে না। মা কালী কি? কিন্তু তাহলে শিব কোথায়? অবশ্য আদিবাসীদের তো নানা দেবদেবী থাকে, তার কতটুকুর খবর আমরা রাখি। পিনাকি অনুভব করল যে একই সঙ্গে দেবীও ওকে দেখছেন, এবং সেই দৃষ্টি ওর চামড়া মাংস ফুঁড়ে একদম অন্তঃস্থলে পৌঁছে যাচ্ছে। ঠোঁটটা কিরকম যেন বাঁকা, ফলে হাসির মধ্যে একটা ব্যঙ্গ মিশে রয়েছে। সেই দৃষ্টির দিকে তাকাতে পারছিল না বলে পিনাকি মূর্তিটার গা থেকে ময়লা পরিষ্কার করতে শুরু করল। ডান হাতের পাত্রের ভেতরে কালো কালো কি যেন লেগে রয়েছে। আঙুল ঢুকিয়ে পরিষ্কার করার চেষ্টা করলো এবং সামান্য চিটচিটে অনুভূতি। পোড়া মাটির মূর্তি তো, কাজেই জলে ধুলে কিছু ক্ষতি হবে না। অতএব বাথরুমের বেসিনে কলের নিচে রেখে পরিষ্কার করলো তাকে। দেবীর ডান হাতের পাত্রে জল ভরে দিয়ে তার মধ্যে আঙুল ঢুকিয়ে ঘষতে শুরু করলো পিনাকি, এবং অতীব বিস্ময়ে আবিষ্কার করল যে কালো চিটচিটে জিনিসটা আসলে শুকিয়ে যাওয়া রক্ত। গা ঘিন ঘিন করে উঠল। ঘরে ফিরে এসে টেবিলে যে পুরনো খবরের কাগজটা পাতা ছিল, সেটার একটা অংশ ছিঁড়ে মূর্তির গা থেকে জল মুছে নিল। তারপর কাগজ খসল ওই পাত্রের মধ্যেও, এবং সেটা লাল হয়ে উঠতেই গাটা কেমন শিরশির করে উঠল। ঘরে এসে পিনাকি মূর্তিটা টেবিলে আলোর নিচে রেখে পটাপট কয়েকটা ছবি তুলে নিল। তারপর ভালো করে খবরের কাগজের বাকি টুকরোটা জড়িয়ে প্যাক করে নিজেও একটা গেঞ্জি দিয়ে মুড়ে ঢুকিয়ে দিল ব্যাগে জামা কাপড়ের মধ্যে।
চাপ লেগে ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। ছবিটা হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দিল বউকে। নিচে লিখল নতুন সংগ্রহ। প্রায় সঙ্গে সঙ্গেই একটা হাসি মুখ এবং চিয়ার্সের স্মাইলি ভেসে আসতেই ওর মনটা বেশ ফুরফুরে হয়ে গেল। শাওয়ারের নিচে দাঁড়িয়ে সারা দিনের ক্লান্তিটা ধুয়ে সাফ করে নিয়ে খাটে শুয়ে শুয়ে বাড়িতে ফোন এবং বেশ কিছুক্ষণ বউ ছেলের সঙ্গে গল্প। কিন্তু কিছুতেই বলল না মূর্তিটা কিভাবে হস্তগত হয়েছে। কেবল বলল, পেয়ে গেলাম আর কি। সব কথা শেষ করার পরে মূর্তিটা আর একবার দেখার খুব ইচ্ছা হচ্ছিল, তা আবার বের করল তাকে। সম্মোহিতের মতো তাকিয়ে রইল দেবীর দিকে। ক্রমশ দেবীর মুখ পাল্টে যেতে যেতে তটিনীর মুখ এসে দাঁড়ালো সামনে। আর তখনই পিনাকির প্রবল ইচ্ছে জেগে উঠল ওকে কাছে পাবার। তটিনীকে রাজি করাতে পারলেই অপরূপ এক রাত নেমে আসবে। অবৈধ এক কল্পনায় আচ্ছন্ন হয়ে রইল পিনাকি। তারপর সারা শরীরে অস্বস্তির আগুন নিয়ে উঠে টেবিল থেকে জগ নিয়ে ঢকঢক করে জল খেল। ঘড়ি দেখল, মোটে 6:30। রাত 9টার আগে ডিনার দেবে না। এই 3টে ঘন্টা পিনাকির একদম নিজস্ব, আর এখনই তটিনীকে দরকার। মোবাইলটা একবার বাজতেই তটিনী ফোন ধরে বলল, হ্যাঁ পিনাকিদা, বলো। নিজের ইচ্ছাটাকে লুকিয়ে রেখে সাবধানে জিজ্ঞেস করল, খুব ব্যস্ত? না না, এমনি বসে আছি, বলুন। না তেমন কিছু নয়, আসলে সময়টা কাটছে না, তাই ফোন করলাম তোকে। ঘরে চলে আয় না, আড্ডা মারা যাক। উত্তেজনা জাগছিল পিনাকির শরীরে। না, ঘরে নয়। আদুরে শোনালো তটিনীর গলা, বাইরে আসুন না। আমি ওই পাথরটার ওপর বসে আছি, দারুণ লাগছে। একটু হতাশ হলেও পিনাকি ভাবল কিছুক্ষণ বসে 2-4টে কথা বলেই ওকে ঘরে ডেকে আনবে। কিন্তু বাইরে বেরিয়ে একটু এগোতেই প্রচণ্ড ধাক্কা খেল পিনাকি। পাথরের ওপরে তটিনী ওভাবে দাঁড়িয়ে কেন? মনে হচ্ছে পরনে কিছু নেই, একদম নিরাবরণা। অন্ধকারেও স্পষ্ট বোঝা যাচ্ছে বুক দুটো লাল। আর হাতে ওটা কি? পিনাকির সারা শরীর দিয়ে একটা আতঙ্কের প্রবাহ খেলে গেল। হাতে একটা পাত্র কেন? চুমুক দিয়ে কি খাচ্ছে? এই যে পিনাকিদা, আমি এখানে। ওই জনমানবহীন পরিবেশে চাঁদের আলোয় তটিনীর কণ্ঠস্বর কেমন অপার্থিব শোনালো। কয়েক মুহূর্তের জন্য পিনাকি নড়তে পারছিল না। তারপর দেখল দাঁড়িয়ে নেই তো, তটিনী তো বসেই রয়েছে এবং সরে গিয়ে ওকে জায়গা করে দিচ্ছে। তাহলে ওরকম মনে হলো কেন? পাশের বড় গাছগুলোর ছায়ার জন্য কি, নাকি ও আগেও দাঁড়িয়েই ছিল? পিনাকিকে দেখে বসে পড়েছে। নিজের পাথরে পা রেখে ওঠার অছিলায় পিনাকি হাত বাড়িয়ে দিল এবং প্রয়োজনের বেশি সময়ে তটিনীর হাত ধরে থাকল। তটিনী ছাড়ানোর চেষ্টা করল না দেখে সাহস বাড়ল পিনাকির। একদম গা ঠেকিয়ে বসলো এবং সুযোগ মতো স্পর্শ করতে থাকলো। জায়গাটা কি দারুণ না?
আমার খালি মনে হচ্ছিল আপনাকে ডাকি, তারপরেই দেখি আপনি নিজেই এদিকে আসছেন। তটিনী কলকল করে বলল, আর তখনই পিনাকির মনে হলো যে কোনো একটা গন্ডগোল রয়েছে। ওর কথাগুলোর মধ্যে এমন একটা কিছু আছে যেটা ভয়ঙ্কর, কিন্তু সেটা কিছুতেই ধরতে পারছিল না। হঠাৎ কি একটা কথায় তটিনী ওর দিকে তাকিয়ে অদ্ভুত ভঙ্গিতে হাসল, আর পিনাকির বুকটা কেঁপে উঠল, কেননা তটিনীর ঠোঁটের ফাঁকে দুটো হিংস্র দাঁত দেখতে পেয়েছে ও। আর আচমকাই পিনাকির মনে হলো, আচ্ছা এই মেয়েটা সত্যি তটিনী তো, নাকি অন্য কেউ? তটিনী হলে ওর গলার আওয়াজ এত অন্যরকম লাগছে কেন? যদি একদম পাশেই বসে না থাকতো তাহলে কিন্তু কিছুতেই গলা শুনে চিনতে পারতো না। সারা শরীর কেঁপে উঠল পিনাকির। হঠাৎই প্রচন্ড শীত করছে কেন, যেন একটা বিরাট বরফের চাইয়ের পাশে ওকে বসিয়ে দেওয়া হয়েছে। পিনাকির পাশে নিচের ঝোপে জোনাকি জ্বলছিল। সেটা দেখার জন্য তটিনী ঝুঁকে পড়ল পিনাকির প্রায় কোলের ওপর দিয়ে, এবং সেই সুযোগে পিনাকির আঙুলে কাঙ্ক্ষিত স্পর্শ। কিন্তু প্রচন্ড ছ্যাঁকা লাগলো আঙুলে। এরকম বরফের মতো ঠান্ডা কেন ওর শরীর? এইবারে পৌরুষকে দাবিয়ে ভয় গ্রাস করল পিনাকিকে। কেন যেন কেবলই মনে হচ্ছে এই মেয়েটা তটিনী নয়, অন্য কেউ। আসল তটিনী ঘরে ঘুমোচ্ছে। এই প্রথম পিনাকির মনে হলো দেবী মূর্তিটা তুলে এনে অন্যায় করেছে। যেখানকার বিগ্রহ তাকে সেখানেই থাকতে দেওয়া উচিত। ও লক্ষ্য করল দুজনের কেউই একবারও সেই ঠাকুরের থান দেখতে যাওয়া নিয়ে কোনো কথা বলছে না। হঠাৎই তটিনী বলল, আচ্ছা পিনাকিদা, একটা কথা জিজ্ঞেস করব? রাগ করবেন না তো? না না, রাগ করবো কেন, বল। আমাদের ডিপার্টমেন্টে তো কাঁচা পয়সা উড়ে বেড়াচ্ছে, নিতে চাইলেই নেওয়া যায়। এর মধ্যে আপনার মতোই কয়েকজন আছে যারা সৎ। আসল কথাটা কি? বলছি যে মানুষের সততা কি শুধুই অর্থনৈতিকভাবে পয়সা নেওয়া না নেওয়ার উপর নির্ভর করে? মানে সৎ মানুষের সংজ্ঞা কি ওই একটাই? পিনাকির মনে হলো তটিনী যেন ওর মুখের ওপর সপাটে চাবুক চালিয়েছে। আমতা আমতা করে বলল, সৎ মানে অধর্মের কাজ না করা। যেহেতু অবৈধভাবে পয়সা নেওয়াটা দৃষ্টিকটুভাবে অধর্ম, তাই সেটা যারা করে তাদের সৎ বলা হয়। তাহলে রঘু ডাকাত, দেবী চৌধুরানী বা রবিনহুডকে আপনি কি বলবেন? কঠিন প্রশ্ন। ধরুন একজন পয়সা বা অন্য সুযোগ সুবিধে কিছুই নেয় না, লোকে তাকে বলবে সৎ। কিন্তু এইটুকুর বাইরে সে কখনোই নীতি মেনে চলে না, অথচ লোকে সেটা না জেনেই তাকে মহান আসনে বসিয়েছেন এবং সে নিজেও সেটা উপভোগ করে। তাহলে কি সেটা ভণ্ডামি নয়? আর ভণ্ডামি মানেই তো অসততা, তাই না? দ্বিতীয় চাবুকটা ওর বুক কেটে বসে গেল। বুঝতে পারছে অন্ধকারের মধ্যে দুটো চোখ ওকে খনন করছে, পৌঁছে যাচ্ছে একদম গোপন অন্তর অবধি।
যেখানে আসল পিনাকির অবস্থান। না, আর নয়, এইবারে ফিরে যাওয়াই ভালো। কিন্তু কোথায় ফিরবে? ঘরে ঢুকে পড়লেও তো একই কষাঘাতের সামনে দাঁড়াতে হবে। প্রসঙ্গ পাল্টানোর জন্য পিনাকি বলল, আচ্ছা, কটা বাজলো? জানি না, ঘড়ি পড়িনি, আর সেলফোনটাও ফেলে এসেছি। পিনাকির কানে কথাগুলো গেল না। ও ততক্ষণে মোবাইল বের করেই চমকে গেল। 7টা মিসড কল, প্রত্যেকটাই তটিনীর। ফোন করেছিলি তুই? কাঁপা গলায় প্রশ্ন করল এবং বুঝতে পারল ভুল করেছে। কেননা কলগুলো এসেছে গত 10 মিনিটের মধ্যে, এবং শেষ কলটা যখন এসেছিল তখন পিনাকি পকেট থেকে মোবাইলটা বের করেছিল সময় দেখার জন্য। না তো। তটিনী অবাক হয়ে বলল, বললাম না, মোবাইলটা ফেলে এসেছি। এখানে আসার পরে মনে হচ্ছিল যে আপনাকে ফোন করে এখানে আসতে বলি, কিন্তু ওই জন্যই তো করতে পারিনি। আর এমনই টেলিপ্যাথি যে আপনি নিজেই চলে এলেন। পিনাকির মনে হচ্ছিল সারা শরীর টলছে, কেননা তটিনী ওর ফোন ধরেছে এবং তখনই বলেছে যে ও এই পাথরে বসে আছে। কথা হওয়ার পরেই তো পিনাকি বেরিয়েছে ঘর থেকে। তাহলে সম্পূর্ণ উল্টো কথা বলছে কেন? এক হতে পারে এটা কোনো প্র্যাকটিক্যাল রসিকতা। জোর করে নিজেকে সামলে রাখার চেষ্টা করলো পিনাকি। খানিকক্ষণ একদম নির্বাক হয়ে বসে রইল দুজনে। অজস্র ঝিঁঝি ডাকছিল তখন ঝোপে ঝাড়ে। ওদের ঘিরে উড়ছিল জোনাকি, আর হাওয়ায় কেমন একটা অদ্ভুত অচেনা গন্ধ ভাসছিল। চল এবার ওঠা যাক। কি করব ঘরে গিয়ে? এখানেই ভালো। আপনার ফোনটা একটু দিন না, সেলফি তুলি। এই অন্ধকারে? দেখুনই না। তটিনীর গা থেকে একটা ঝিম ধরানো গন্ধ আসছে। ও হাত তুলে সেলফি তোলার তোড়জোড় করছে, আর পিনাকির খালি মনে হচ্ছে যেন তলোয়ার ওর বুক ডিপ ডিপ করছিল। ফ্ল্যাশ পড়ল চোখের ওপরে। তারপরে তটিনী বলল, আপনি বলছিলেন হবে না, এই যে দেখুন। সেল ফোনটা ফেরত নিয়ে আবার ধাক্কা খেল পিনাকি। ফ্ল্যাশে তুললেও কি এত উজ্জ্বল হতে পারে? দেখে তো মনে হচ্ছে যেন তটিনীর গা দিয়েই আলো বেরিয়ে আসছে। আর এমন একটা অ্যাঙ্গেল থেকে তুলেছে যে চাঁদটা ওর চূড়ো করে বাঁধা চুলে আটকে রয়েছে। পিনাকির মনে হলো জঙ্গলের ভেতরে দেবতার থান থেকে মূর্তিটা তুলে এনে ও যে অন্যায় করেছে তার জন্য সাংঘাতিক কোনো শাস্তি অপেক্ষা করে আছে। ভেতর থেকে কে যেন বলতে থাকলো, এখনো সময় আছে, ফিরিয়ে দিয়ে এসো। কিন্তু কোথায় দিয়ে আসবে? জায়গাটা তো আর চিনতেই পারবে না। তটিনী ঘরে ফিরতে চাইছিল না, ফলে ওকে পাথরে অধিষ্ঠিতা রেখে পিনাকি ফিরে আসছিল। কিন্তু প্রতি পদক্ষেপে মনে হচ্ছিল এক্ষুনি বুঝি উল্টো দিক থেকে তটিনীকে হেঁটে আসতে দেখবে। এমনকি ঘরে এসে তালা খুলতেও সাহস পাচ্ছিল না। যদি দেখে ভেতরে তটিনী বসে আছে, হাতে ওই মূর্তিটা। আর তখনই নিস্তব্ধতা ভেঙে কেউ গেয়ে উঠল, আমার সাথ না মিটিল, আশা না পড়িল। প্রচণ্ড চমকে গিয়েছে পিনাকি।
তারপর বুঝলো ওর নিজেরই মোবাইল বাজছে, কিন্তু এটা তো ওর রিংটোন ছিল না। বদলে গেল কি করে? সেলফি তোলার সময় মেয়েটা পাল্টে দিয়েছে? ভাবতে ভাবতেই ফোন কানে দিল আর শুনলো বিতান হাঁপাচ্ছে। পিনাকিদা, একবার আমাদের ঘরে আসবেন? কেন রে? একটা ব্যাপার হয়েছে, একটু আসুন না প্লিজ। আচ্ছা, যাচ্ছি বলে ফোনটা কেটে পিনাকি দাঁড়িয়ে রইল কয়েক মুহূর্ত। বিতানদের ঘরে যাওয়া মানে আবার সেই পাথরের পাশ দিয়ে। কি হলো? দাঁড়িয়ে কেন? চলুন। কানের কাছে মুখ রেখে কেমন একটা ফ্যাঁস ফ্যাঁসে গলায় পড়ল তটিনী। আচমকা একটা গলা শুনে চমকে গিয়ে পেছনে ফিরল পিনাকি। তারপর দেখল কেউই তো নেই। তাহলে কথাটা কে বলল? একটা খচমচ শব্দ এলো ছাদ থেকে। কেউ যেন হেঁটে যাচ্ছে। কাঠ হয়ে দাঁড়িয়ে পিনাকি শুনতে থাকলো। শব্দটা এসে দাঁড়িয়েছে কার্নিশের সামনে। তারপর ঠিক ওর মাথার উপরে শব্দ হলো। পিনাকি বারান্দা ছেড়ে বেরিয়ে আসতে পারছে না, কেননা বেরোলেই কার্নিশে যে আছে সে ডান হাতের তরোয়াল স্পর্শ করাবে ওর গায়ে। আবার ফোন বেজে উঠল। পিনাকিদা, আসছেন তো? বিতানের গলা কাঁপছে। এই তো আসছি আমি। কানে ফোনটা ধরে রেখেই পিনাকিও বেরিয়ে এলো বারান্দা ছেড়ে। মানুষের গলার আওয়াজও সময় বিশেষে বিরাট স্বস্তি দেয়। পাথুরে পথে পা দিল আর পাশের বিরাট গাছে হালকা আলোড়ন উঠল। ঠিক যেন কেউ ছাদ থেকে ওই গাছে লাফ দিয়েছে। বাঁদর বা হনুমান হতে পারে, কিন্তু তারা কি রাত বিরেতে লাফালাফি করে? সেদিকে না তাকিয়েও পিনাকি বুঝতে পারছে একটা মেয়ে গাছের ডালে বসে আছে। অন্ধকারে রাস্তা ঠাউর করতে করতে পিনাকি জিজ্ঞেস করলো, আরে কি এমন হয়েছে তোদের? আমি আর রাজা শুয়ে শুয়ে গল্প করছিলাম। বিতানের কণ্ঠস্বর সাহস জোগাচ্ছিল পিনাকিকে। হঠাৎই দরজায় কেউ ধাক্কা দিল। রাজা উঠে খুলে দেখতে গেল, গিয়ে দেখে কেউ নেই। পিনাকির মনে হলো মাথার মধ্যে দিয়ে যেন বিদ্যুতের মতো কিছু একটা ছুটে গেল। বিতান আরও কিছু বলছিল ফোনে, কিন্তু তার আগেই ফোনে আছড়ে পড়ল রাজার গলা। পিনাকিদা, ওটাকে আপনার পেছনে, ওটাকে। কিছু না বুঝেই পিনাকি পেছন ফিরল আর মনে হলো ঠিক পেছনেই একটা কোনো মেয়ে ছিল। ওকে ফিরতে দেখেই সাত করে পাশের ঝোপে লুকিয়ে পড়ল। শেষ মুহূর্তে তার হাতে ধরা পাত্রটা দেখতে পেয়েছে পিনাকি, কিন্তু ঝোপের কাছে গিয়ে দেখার সাহস বা ইচ্ছে কোনোটাই ওর ছিল না। কিভাবে যে হনহনিয়ে বিতানদের ঘরে গিয়ে পৌঁছালো নিজেই জানে না। তারপরে যা শুনল তাতে সাহস জোগাবে কি? নিজেরই ভয়ে দম বন্ধ হয়ে এলো। বিতানের সঙ্গে যখন ফোনে কথা বলছিল তখন রাজা নাকি মোটেই চেঁচিয়ে কিছু বলেনি। আর তাছাড়া পিনাকির পেছনে কেউ আছে কিনা ঘরে বসে সেটা রাজা জানবেই বা কি করে? কিন্তু তাহলে রাজার গলায় কে চেঁচিয়ে ওকে পেছনে তাকাতে বলছিল? ঝোপের আড়ালে কে লুকিয়ে পড়েছিল? তারপর পিনাকিকে শিহরণের মধ্যে ডুবিয়ে দিয়ে বিতান মূল ঘটনাটা বলতে শুরু করল। রাজা দরজা খুলে দেখেছিল কেউ নেই। ও এসে আবার শুয়ে পড়েছিল বিতানের পাশে, কিন্তু প্রায় সঙ্গে সঙ্গেই আবার দরজা ঠেলার শব্দ। এবারেও খুলে দেখে
কেউ নেই। আশেপাশে টর্চ মেরেও কাউকে দেখতে পাইনি। আর সবচেয়ে বড় কথা, ওরা একদম বাইরের সেই গ্রিলের দরজায় তো তালা মেরে রেখেছিল। তাহলে কেউ এসে দরজা ঠেলবে কি করে? তখন দুজনে খুবই ভয় পেয়ে গিয়ে ঠিক করলো যে এরপরে দরজা ঠেললেও খুলবে না। আর সেই সময় টিউবলাইটটা হঠাৎ নিজেই নিভে গেল। বলতে বলতে বিতানের গলা আটকে যাচ্ছে। সে চোখে কিছু সমস্যা হলে আলো নিভে যায়। পিনাকি সাহস দেওয়ার চেষ্টা করলো। হ্যাঁ পিনাকিদা, যায়, কিন্তু তারপরেই যে টেবিল ল্যাম্পটা হঠাৎ নিজেই জ্বলে উঠল, সেটা কি করে হবে? রাজা বলল, আর টিউবলাইট খারাপ হলে নিজে নিজে নিভে যায়, কিন্তু সুইচ তো আর বন্ধ হয় না। মানে? চমকে উঠেছে পিনাকি। হ্যাঁ দাদা, সুইচ অফ করে টিউবটা নিভিয়ে দেওয়া হয়েছে। কিন্তু টিউবটা এখনো জ্বলছে তো? তোতলালো পিনাকি। আপনি যখন এলেন তখনই এমনভাবে আলোটা জ্বলে উঠল যেন কেউ জ্বালিয়ে দিয়েছে। আর ওই ওই ছোট আলোটা দেখুন, ওটা নিভে গেল। আপনাকে আধ ঘন্টা ধরে ফোন করার চেষ্টা করছি দুজনে, কিন্তু কিছুতেই করতে পারছি না। এই দেখুন পিনাকিদা। বলে বিতান মোবাইলটা বাড়িয়ে দিল। অবাক হয়ে পিনাকি দেখল স্ক্রিনের আইকনগুলো একদম উল্টো দিকে ঘুরে রয়েছে, মানে রোটেট করলে যেরকম হয়, কিন্তু স্ক্রিনে তো রোটেট করা যায় না। আর সেই সঙ্গে রিংটোনটা নিজেই পাল্টে আমার সাধনা পুরিল হয়ে গিয়েছে। বিতানের কথাটা কানে ঢুকলেও পিনাকি কিচ্ছু বলতে পারল না। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল ওদের দিকে। বিতান বলল, তারপর আপনাকে যে আবার ফোন করলাম সেটা কিছুতেই কাটা যাচ্ছে না, ওপাশ থেকে কথা শোনা যাচ্ছে। মানে? দেখুন, কোনো কল নেই তো। বিতান ফোনটা বাড়িয়ে দিতে পিনাকি দেখল একদম পরিষ্কার স্ক্রিন। হ্যালো? সঙ্গে সঙ্গে ওপাশ থেকে মেয়েলি গলায় খলখল করে হাসি আছড়ে পড়ল ওদের কানের পর্দায়। পিনাকির অবশ হাত থেকে ফোনটা খসে গেল। ওর দাঁতে দাঁত ঠুকে কটকট শব্দ হলো একবার, আর তার সঙ্গে তাল দিয়েই যেন দরজায় শব্দ হলো খটখট খটখট। রাজা, বিতান আর পিনাকি পরস্পরের দিকে তাকিয়ে স্থির দাঁড়িয়ে রইল। দরজাটা খোলার সাহস কারও নেই। আবার খটখট শব্দ হলো। চেঁচিয়ে জিজ্ঞেস করতে গেল বিতান, কিন্তু কোনো স্বর ফুটল না। রাজা কোনো রকমে প্রশ্নটা করতেই ওপাশ থেকে একটা পরিচিত স্বর ভেসে এলো, আরে আমি, দরজাটা খুলবে তো? দরজা খোলার পরে তটিনীকে দেখেই পিনাকির মনে হলো এবার অজ্ঞান হয়ে যাবে। চোখ দুটো টকটক করছে লাল, দুটো সদন্ত বেরিয়ে পড়েছে দুপাশে, গলায় নরমুণ্ডের মালা, আর শরীরে একটা সুতো নেই। উঁচু করে বাঁধা চুল থেকে এক ঝলক আলো এসে লাগলো পিনাকির চোখে। তারপর কেবল অন্ধকার। কতক্ষণ ওইভাবে কেটেছে ও জানে না। এক সময় মনে হলো বহু দূর থেকে কেউ যেন বলছে, পিনাকিদা, এই তোমার শরীর খারাপ লাগছে? পিনাকিদা, ও পিনাকিদা, পিনাকিদা। আস্তে আস্তে বিভ্রম কেটে গেল পিনাকির। তটিনীর দিকে ভালো করে চেয়ে দেখল খুব বড় বড় বিডের মালা পড়ে রয়েছে, যেটাকে
নরমুণ্ড বলে মনে হয়েছিল। আর স্কিন কালারের টাইট ফিটিং ভেস্ট আর স্কিন কালারেরই স্ল্যাক এমনভাবে পায়ে সেঁটে রয়েছে যে ঠিক ওই মূর্তিটার মতো লাগছিল। কিন্তু এগুলো কখন পড়ল? পাথরে তো এই পোশাক ছিল না। আর চূড়ো করে বাঁধা চুলে ওই সাদা ক্লিপটাই বা কখন লাগালো? খুবই উদ্বিগ্ন স্বরে তটিনী ঝুঁকে প্রশ্ন করল, পিনাকিদা, তোমার শরীর খারাপ লাগছে? তখনই ওর দাঁতে রক্তের ছিটে লেগে থাকতে দেখল পিনাকি। কোনো রকমে মুখটা সরিয়ে না না, ঠিক আছে বলে কাষ্ঠ হাসল পিনাকি। বুক এখনো ধড়ফড় করছে। সেই সময়ে খুব হালকা একটা খুট করে শব্দ হয়ে টিউবটা নিভে গেল। ঠিক মনে হলো যেন ওদের অন্যমনস্কতার সুযোগে কেউ আলো নিভিয়ে দিল। অমনি বলে চেঁচিয়ে উঠে তটিনী পিনাকিকে এমনভাবে জড়িয়ে ধরল যে ওর দম বন্ধ হয়ে আসছিল। অন্ধকারে স্পষ্ট শোনা গেল একটা খসখস শব্দ সুইচ বোর্ডের কাছ থেকে দেওয়ালের দিকে ভেসে যাচ্ছে। সেই সঙ্গে কেমন একটা পচা ক্ষতের গন্ধ ঘরময়। তারপরেই হঠাৎ ছোট টেবিল ল্যাম্পটা জ্বলে উঠল আপনা থেকেই। পিনাকি বুঝতে পারছে ওকে আঁকড়ে রেখে তটিনী থরথর করে কাঁপছে। কিন্তু তাও কোনো চাহিদা ছিল না পিনাকির। তটিনী বলল, পিনাকিদা, চলুন আমরা এখান থেকে চলে যাই। এই জায়গাটা একদম ভালো না। যে ছেলেটার সঙ্গে তখন বেরিয়েছিলাম সে বলছিল যে রিসর্টটা ভালো, কিন্তু জায়গাটা একদম ভালো নয়। তটিনীর গলা বসে গিয়ে একটা অপার্থিব ফ্যাঁস ফ্যাঁসে স্বর বেরিয়ে আসছে। এটা নাকি মা ভৈরবীর থান ছিল আগে। খুব জাগ্রত দেবী নাকি, কিন্তু কোনো কারণে অসন্তুষ্ট হলে কাউকে টিকতে দেয় না। আগেও নাকি অনেকেই এখানে থাকবে বলে সেও ফিরে গিয়েছে, রাত কাটাতে পারেনি। হঠাৎই কেমন খলখল করে হেসে উঠল তটিনী। খাটের অন্য পাশে রাজা আর বিতান বিস্ফারিত চোখে চেয়ে রয়েছে। পিনাকির কোনো বোধই কাজ করছে না, কেবল স্বপ্নাবিষ্টের মতো তাকিয়ে রয়েছে ওর ঠোঁটের পাশ দিয়ে বেরিয়ে আসা তীক্ষ্ণ দাঁত দুটোর দিকে। পিনাকির গলা টিপে ধরে অপার্থিব স্বরে চেঁচিয়ে উঠল তটিনী, আমাকে এখানে নিয়ে এলে কেন? কেন? আমাকে এক্ষুনি ফিরিয়ে নিয়ে চলো। আমি এখানে থাকবো না, থাকবো না। তারপর শুরু হলো আবার সেই খলখলে হাসি। আর গলায় চাপ বাড়তে শুরু করলো। পিনাকির মুখ থেকে একটাই বাক্য বেরিয়ে এলো, ভুল হয়ে গিয়েছে মা, আর কখনো করবো না। এবারের মতো ক্ষমা করে দাও, এবারের মতো ক্ষমা করে দাও। তারপরে কোনো রকমে নিজেকে ছাড়িয়ে সোজা তটিনীর পা জড়িয়ে ধরল পিনাকি। রাজা আর বিতান কিং কর্তব্য বিমূঢ় হয়ে তাকিয়ে রইল এই দৃশ্যের দিকে। সেই সময়ে আবার শব্দ হলো দরজায়। অমনি কেউ যেন ছোট আলোটাও নিভিয়ে দিল।
আর সেই অন্ধকারে বাইরে থেকে স্পষ্ট তটিনীর গলা ভেসে এলো। পিনাকিদা, এই পিনাকিদা, ডিনার রেডি। বিতানরা অপেক্ষা করছে আমাদের জন্য, চলুন। এই পিনাকিদা। নিজের অজান্তেই পিনাকি ঢলে পড়ল খাটে। শুনতে পেল তটিনী সেই অপার্থিব গলায় হি হি করে হাসছে, কিন্তু সেটা ছাপিয়ে এক টানা একটা খটখট শব্দ আর পিনাকিদা, ও পিনাকিদা বলে একটা ডাক ওকে ভাসিয়ে রেখেছিল চেতন অচেতনের প্রান্ত রেখায়। চলুন। এই পিনাকিদা, পিনাকিদা, ও পিনাকিদা, পিনাকিদা। মূল মূর্তিটা পরদিনই যেখানে নেমেছিল অনেক খুঁজে সেই জায়গাটা বের করে সেই গাছের তলায় রেখে দিয়ে সাষ্টাঙ্গে প্রণাম করে ক্ষমা চেয়েছিল। ওর একটা ছবি বাঁধিয়ে নিজের সংগ্রহে রেখেছে পিনাকি। ছবিটা নেটে দিয়ে পরিচয় জানতে চাওয়ায় প্রচুর অবান্তর এবং অদরকারি কমেন্ট পড়ল। কেবল একজন জানালেন ওটা দশ মহাবিদ্যার অন্যতম দেবী ভৈরবীর মূর্তি। আপাত দৃষ্টিতে ধ্বংসের দেবী মনে হলেও তিনি আসলে মানুষের কুপ্রবৃত্তিকে নাশ করেন। তবে পিনাকি এখনো বুঝে উঠতে পারে না যে রিসর্টের অভিজ্ঞতাটা কি সত্যিই ঘটেছিল নাকি কোনো ভয়ঙ্কর স্বপ্ন। কেননা এর পরেও তো বাকি তিনজনের সঙ্গে ডিনার করতে পেরেছিল এবং শুনেছিল যে ও নাকি নিজের ঘরে এমন বেহুঁশ হয়ে ঘুমোচ্ছিল যে ডাকতে গিয়ে দরজা প্রায় ভেঙে ফেলার উপক্রম। মূর্তি সরানোটা যে অন্যায় হয়েছিল সেই বোধটা ওর অবচেতনে ছিলই, আর তার সঙ্গে তটিনীর প্রশ্নগুলো জড়িয়ে গিয়ে ওরকম একটা স্বপ্ন সৃষ্টি করে থাকতে পারে। কিন্তু তটিনীর কথা মনে হলেই সব গুলিয়ে যায়। কেননা ঘাঁটাঘাঁটি করতে গিয়ে আর একটা অদ্ভুত তথ্য পেয়েছিল পিনাকি। অবৈধভাবে কোনো নারীর প্রতি তীব্র কামনা জন্মালে দেবী সেই নারীরই রূপ ধরে এসে যাবতীয় তৃষ্ণা ধ্বংস করে দেন। আসলে যে ঠিক কি হয়েছিল তা পিনাকি জানে না। তবে যখন ওই ছবিটার দিকে চোখ পড়ে তখন সমস্ত ঘটনাগুলো এক এক করে ফিরে এসে ওকে নেশাগ্রস্ত করে ফেলে। ও তাকিয়ে থাকে ভৈরবী দেবীর দিকে সম্মোহিতের মতো, আর কেবলই একটা পংক্তি মাথায় ঘুরতে থাকে। বিজন বিপুল ভবনে রমণী হাসিতে লাগিল হাসি। এতক্ষণ ধরে আপনারা শুনলেন সৌমিত্র বিশ্বাসের লেখা অলৌকিক গল্প হাসি। আমাদের আজকের গল্প আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল বিভা ক্যাফে এবং সবার আগে আমাদের লেটেস্ট ভিডিওর নোটিফিকেশন পেতে প্রেস করুন রিং বেল আইকনে। আর অবশ্যই আপনাদের ভালো লাগা খারাপ লাগা আমাদের জানান এই গল্পের কমেন্ট সেকশনে। আমাদের পরবর্তী নিবেদন নিয়ে আমরা আবার হাজির হব শুধুমাত্র আমাদের অফিসিয়াল চ্যানেল বিভা ক্যাফেতে। আজকে আরও একটা ঘোষণা। শুরু হয়েছে বিভা ভূতভূতম পূজাবার্ষিকী 1427-এর প্রি বুকিং। বইটি রিলিজ হবে সেপ্টেম্বরের 15 তারিখ। 8টি উপন্যাস, 6টি বড় গল্প, 12টি ছোট গল্প এবং 2টি অনুবাদ গল্প সব মিলিয়ে সুবৃহৎ এই পূজাবার্ষিকী সেজে উঠেছে বিভিন্ন স্বাদের ভৌতিক ও অলৌকিক সাহিত্যের সমাহারে। আর হ্যাঁ, বইটি প্রি বুকিং করলে কচি কাচাদের লেখা কচি ভুতুমের পাতাও পাবেন একদম বিনামূল্যে।
প্রি বুক করতে হলে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট bibhapublication.com-এ। ডিরেক্ট লিংক পেয়ে যাবেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। ভালো থাকবেন, সাহিত্যে থাকবেন। শুভরাত্রি।